হ্যালো এভরিওয়ান, সবাইকে ট্রিপলি জব বিডির পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অলরেডি আপনারা জেনে গেছেন। সেটি হচ্ছে পিজিসিবির 2020 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে পরীক্ষাটি রিসেন্টলি বুয়েটে অনুষ্ঠিত হলো 17ই ডিসেম্বরে, সেটার সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। সো দেরি না করে চলুন আমরা দেখে আসি আমাদের এক্সামে কী ধরনের ভুলগুলো আমরা করেছি এবং তার সলিউশনের সাথে মিল আছে কিনা। আর তার আগে বলে রাখি, এই কোশ্চেনগুলো আমি কালেক্ট করেছি বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে। যদি কোশ্চেনের ডাটার কোনো মিসিং থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি পরবর্তীতে এটি সংশোধন করে নেব। ওকে, যাই হোক, আমাদের আজকের প্রথম যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে একটি এরকম যে 300 MVA 3-phase ট্রান্সফর্মার 132/11 kV Y এবং ডেল্টা হ্যাজ কত আছে 12% রিঅ্যাক্টেন্স আছে। এটার বের করতে হচ্ছে যে ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ দ্য ট্রান্সফর্মারের যে ইম্পিডেন্স বের করতে হচ্ছে রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড। লো ভোল্টেজ সাইডে যে রিঅ্যাক্টেন্স আছে সেটা আমাদের বের করতে হবে। এখানে আবার বলে রাখছে যে আমাদের বেস যে কেভি যেটা নিতে হবে সেটি হচ্ছে 132 কেভিটাকে বেস ধরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমাদের বের করতে বলা হচ্ছে কি রিঅ্যাক্টেন্স বের করতে বলা হচ্ছে, নট পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স, কারণ পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স অলরেডি দিয়ে আছে। শুধুমাত্র রিঅ্যাক্টেন্সের যে ওহমের যে ভ্যালু সেই ভ্যালুটা আমাদের বের করতে হবে এবং কোন সাইডে, লো সাইডে। আবার বলে রাখছে আবার যে বেসটা ধরতে হবে 132 কেভি, এটাকে বেস। তাহলে আমরা জানি যে আমাদের বেজের সূত্র কি। তার আগে আমরা দেখে নেই যে আমাদের কি কি ডাটাগুলো দেওয়া আছে এখানে। যে 300 MVA দেওয়া আছে, পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স দেওয়া আছে, এবং এই পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্সকে আমরা 100 দ্বারা যদি ভাগ করি সেই ক্ষেত্রে আমাদেরকে পার ইউনিট ভ্যালু আমরা পাই। পার ইউনিট ভ্যালু আমরা কি জন্য বের করবো? কারণ পার ইউনিট ভ্যালুতে আমরা সূত্র খুব জানি যে অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু হচ্ছে পার ইউনিট। এই জন্য ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটাকে পার ইউনিটে কনভার্ট করে নিলাম। এরপর আমাদের বেস দেওয়া আছে কি কেভি, বেস কেভি, এটা লাইন টু লাইন অবশ্যই, যে 132 কেভি। ওকে, বেস। আর এই কোশ্চেনটা আমরা দুইভাবে করতে পারি। প্রথমে কোশ্চেনটা আমরা যে বেসিক যেটা আছে সেই বেসিক নিয়মে করব, পরবর্তীতে শর্টকাট নিয়মটা আমরা দেখব। তাহলে চলুন, যে আমাদের পার ইউনিট ভ্যালু আমরা জানি যে অ্যাকচুয়াল ভ্যালু, অর্থাৎ অ্যাকচুয়ালটা ওহমে হবে, এটাও হবে ওহমে আসবে, তা ওহম বাদ যাবে, শুধুমাত্র এর কোনো থাকবে না, একক থাকবে না। বোঝানোর জন্য আমি এরকম একটি ট্রান্সফর্মার এখানে ড্র করছি যে 132 বাই কত 11 কেবি, এই সাইডে Z1, এই সাইডে Z2। আমাদের বের করতে বলা হচ্ছে কি লো সাইডের যে রিঅ্যাক্টেন্সের ভ্যালু, ইম্পিডেন্স যে আছে যেহেতু Z2, এখানকার X2 আমাদের বের করতে হবে, যদি এখানে Z2 আমি এখানে লিখেছি। এখন আমরা আসি যে এক্স বেস, অর্থাৎ বেজের রিঅ্যাক্টেন্সটা কত। আমরা জানি কেভি হোল স্কোয়ার বাই MVA, এটা হচ্ছে বেজের সূত্র। ওকে, তাহলে আমাদের বেজের ভ্যালু বলা আছে কত 132টাকে আমাকে বেস ধরতে হবে। ওকে, আমরা 132কে বেস ধরলাম, বেসের উপর হোল স্কোয়ার কেভি হোল স্কোয়ার বাই 300 MVA ভাগ করলে আমাদের আসতেছে কত 58.08 ওহম। এটা হচ্ছে বেস রিঅ্যাক্টেন্সের ওহমের ভ্যালু। ওকে, তাহলে আমাদের পার অ্যাকচুয়াল ভ্যালুটা কত, পার ইউনিট যদি গুণ করে দেই, আমরা আগে এর সূত্র জেনেছি আমরা কি এক্স পার ইউনিট অ্যাকচুয়াল বাই বেস, তাহলে বেসের সাথে যদি পার ইউনিট গুণ করে দেয় তাহলে আমরা অ্যাকচুয়াল পাবো। ওকে, তাহলে আমরা কি করছি এবার, যে অ্যাকচুয়াল বের করার জন্য বেসের সাথে বেস ভ্যালু যেটা পাচ্ছি সেটার সাথে পার ইউনিট গুণ করে দিচ্ছি, আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এটা কোন সাইডে পেয়ে গেছি? হাই সাইডে। কিন্তু 132 কোন সাইডে? হাই সাইডে। আমাদের বের করতে বলা হচ্ছে লো সাইডে। তাহলে আমাকে এবার কনভার্ট করে নিতে হবে যে ওহমের ভ্যালু আমরা কনভার্ট করে নিতে পারি। ওহমের ভ্যালু কনভার্ট করতে গেলে আমরা সূত্র জানি কি, তার আগে আমরা বের করি এ ভ্যালুটা কি, ভোল্টেজ রেশিও কত V1/V2, 132/11 12, এটা হলো ভোল্টেজ রেশিও। তাহলে আমরা কি করব, এই সাইডের ভ্যালুটাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে কি আমরা এই স্কোয়ার অর্থাৎ 12 উপর হোল স্কোয়ার দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমরা লো সাইডের অ্যাকচুয়াল ওহমের ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এটাই হলো আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। এখন এই কোশ্চেনটা আমরা খুব শর্টকাটে করতে পারি, এটা আমাদের বেসিক, যে আমাকে আগে বেস ধরে আগে ক্যালকুলেশন করতে হবে, তারপরে বেস অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হবে, তারপরে যেটা পাবো সেটাকে লো সাইডে কনভার্ট করতে হবে। এটা আমাদের বেসিক জিনিস, এটা অবশ্যই জানতে হবে। এটাকে শর্টকাটে অন্যভাবেও করা যায়। শুধুমাত্র আমরা যদি বেস ভ্যালু প্রথমে দেওয়া আছে কত 132, এটাকে যদি আমরা কনভার্ট করে লো সাইডে বেস কত সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে ওই বেস ভ্যালু দ্বারা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা সরাসরি বের করতে পারবো। ওকে, আমরা ওইটাই দেখব। এখন এখানে আমরা দেখি
যে আমরা অল্টারনেটিভ সলিউশন আছে এইটা, যে আমরা কি করতেছি এবার ট্রান্সফার দ্য বেস টু দ্য লো সাইডে বেস ভ্যালুটাকে আমরা ট্রান্সফার করব। তাহলে আমাদের অ্যাকচুয়াল বেস ভ্যালু কত দেওয়া আছে 132 ইন্টু যে সাইডে আমরা ট্রান্সফার করবো সেই সাইডের আমাদের যে রেশিও কত আছে 11/132, তখন বলতে হবে, তখন 132/11 হবে না, তখন 11/132, তখন 32 বাদ যাবে, থাকবে কত 11। তাহলে যে সাইডে আমরা ট্রান্সফার করবো সেই সাইডের বেস কত হচ্ছে 11 কেবি। এখন অনেকের কোশ্চেন হচ্ছে যে আসলে এইভাবে করার কি দরকার ছিল, সরাসরি 11 করলেই তো হতো। ওকে, 11 হতো, এই ক্যালকুলেশনের জন্য 11 হতো। যদি বেস ভ্যালু বলে দিত আপনাকে যে বেস ভ্যালু 130, সেই ক্ষেত্রে কি সরাসরি কি 11 হবে? সেই ক্ষেত্রে অবশ্যই 11 হবে না, 130/132 ভাগ করে কাটাকাটি করে যেটা হবে সেটা হচ্ছে লো সাইডের বেস ভ্যালু। ওকে, এখানে 132 বেস ভ্যালু আর রেশিওর যে 132 মিল আছে দেখে সরাসরি আমরা 11 পাচ্ছি। যদি 130 দেওয়া থাকতো বা 121 বা 120 যেটাই হোক হোয়াটএভার ইজ, সেই ক্ষেত্রে বেস ভ্যালুটা ওই সাইডে ট্রান্সফার করতে গেলে এটাই নিয়ম। এখন আমাদের অ্যাকচুয়াল বেস রিঅ্যাক্টেন্স কত, কেভি হোল স্কোয়ার বাই এমভিএ, তখনকার 11 উপর স্কোয়ার বাই 300, সেই ক্ষেত্রে আসতেছে কত 0.4033, অথবা এটাকে যদি ভগ্নাংশ করি এইভাবে 121/300। এখন লো সাইডে সরাসরি আমরা কি অ্যাকচুয়াল ভ্যালুটা পাচ্ছি, পার ইউনিটের সাথে গুণ করে দিলে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, এই যে দুইভাবে যেভাবেই করি না কেন সেইভাবে আমাদের একই অ্যান্সার আসবে, কারণ ট্রান্সফরমারের যে পার ইউনিট রিঅ্যাক্টেন্স অথবা পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স যে সাইডে আমরা ক্যালকুলেশন করি না কেন ওই জিনিসটা পার ইউনিট রিঅ্যাক্টেন্সটা সেম, লো সাইডেও সেম, হাই সাইডেও সেম। এটি হচ্ছে পার ইউনিটের একটা বড় অ্যাডভান্টেজ। এবার আমরা আসি পরের কোশ্চেন সলিউশন নিয়ে আমরা আলোচনা করি। এই পরের কোশ্চেনটা হচ্ছে ইন্ডাকশন মোটরে। এই ইন্ডাকশন মোটরে একটা কি দিয়ে আছে, ইফিসিয়েন্সি দিয়ে আছে কত 90% ইফিসিয়েন্সি। An induction motor has an efficiency of 90%, delivering output at 36 কিলোওয়াট। একটা 36 কিলোওয়াটের সে আউটপুট, এটা হলো আউটপুট, এটা হলো ইফিসিয়েন্সি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের ইনপুট বের করতে হবে। ওকে, এখন আমরা আসি যে অ্যাট দিস লোড, এই লোডে কি কি কন্ডিশন বলা হচ্ছে, স্টেটর কপার লস, স্টেটর কোর লস, রোটর কপার লস, all are equal. Okay, মেকানিক্যাল লসেস আর হাফ অফ দ্য রোটর কপার লস। মেকানিক্যাল যে লসটা হবে সেটা রোটর কপার লসের অর্ধেক, অর্থাৎ এই বাকিগুলোর যে কোনো একটার অর্ধেক। এখন টেকিং রোটর আয়রন লস নেগলিজিবল, রোটর যে আয়রন লস হবে, রোটরের উইন্ডোজ অ্যান্ড ফ্রিকশন যে লসগুলো হবে সেটা আমরা বাদ দিয়ে দিতে পারি। অ্যান্ড ফাইন্ড দ্য স্লিপ বের করতে হবে। আমাদের মোটর অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের সবসময় কি স্লিপ বের করতে হয়, এখন এই জিনিসটাই বের করতে হবে। তার আগে আমরা ক্লু পাচ্ছি কি অনেক, কি আমাদের ইনপুট বের করতে হবে। ওকে, কি কি দেওয়া আছে আমরা এগুলো দেখি। আউটপুট দেওয়া আছে, ইফিসিয়েন্সি দেওয়া আছে, ইনপুট বের করবো, ইফিসিয়েন্সি দ্বারা ভাগ করলে 40। তাহলে টোটাল লস কত হচ্ছে 40 - 36 হলো 4 কিলোওয়াট টোটাল লস। এখন আমরা ধরি কি স্টেটর কপার লস, স্টেটর কোর লস, রোটর কপার লস এক্স, মেকানিক্যাল লস এক্সের বাই 2। ওকে, এখন সবগুলো লস যোগ করলে কি হবে 4 হবে। এখন এখান থেকে এক্সের ভ্যালু বের করব। এখন আমাদের সবচেয়ে বহুল পরিচিত একটা সূত্র হচ্ছে কি, এই সূত্র আমরা এটা সবাই জানি যে রোটরের ইনপুট P2 P কপার, তারপর রোটরের ডেভেলপমেন্ট পাওয়ার PM = 1/S/1 - অর্থাৎ এখান থেকে আমরা বের করতে পারতেছি যেহেতু আমাদের S লাগবে, P2 বাই কপার প্রথমটাই নিলাম, যে কোনো একটা নিলেই হবে, P2 বাই P কপার 1/S। ওকে, এখন এই P2 অর্থাৎ রোটরের ইনপুটটা কি কি হচ্ছে, যে ইনপুট টোটাল ইনপুট যেটা আছে সেখান থেকে স্টেটরের যে লস সেটা বাদ যাবে, স্টেটরের কোর লস, এই সবগুলো স্টেটরের যতগুলো লস সবগুলো বাদ দিয়ে তো রোটরের ইনপুটে ঢুকবে। ওকে, এবং সবগুলো লস বাদ দিয়ে যেটা হচ্ছে এইটা P2। এখন ওখানে এটা বসাই দিলে সরাসরি আমরা এস এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে খুবই সিম্পল একটি ক্যালকুলেশন। আশা করি সবার এই ম্যাথটি হয়েছে। এবার আসি আমরা আমাদের 3 নাম্বার যে কোশ্চেন, সেই কোশ্চেনটি নিয়ে আলোচনা করি। কমিউনিকেশনের কোশ্চেন, এই কোশ্চেনটি খুবই সহজ, আপনারা সবাই জানেন, এটি বিপি লাথির বইয়ে এটি আছে। এখানে বলা হচ্ছে যে SCADA system has 8 analog signal, each of 2 kilohertz bandwidth. Signal are time division multiplex using PCM. The sampling rate must be 25% of the Nyquist rate, and the error is not greater than 1% of peak amplitude. Find rate বের করতে বলা হচ্ছে। এখন এখানে একটা দেখার বিষয় যে এখানে নাইকুইস্ট রেট কী কী বিষয় হচ্ছে 25%, আর ইরোর হবে কত 1%-এর বেশি হবে না, অর্থাৎ এখানে 8টা সিগন্যাল আছে।
এরকম সেম 8টা সিগন্যাল, তাহলে আমাদের মডুলারিং ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 8 × 2 16 কিলোহার্টজ, নাইকুইস্টেট হচ্ছে 2 × 16 কিলোহার্টজ 32 কিলোহার্টজ। ওকে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে নাইকুইস্টেট 1.25 25% এবং তার নিজস্ব আছে, তাহলে কত পার্সেন্ট এক্সট্রা হচ্ছে 1.25 × 32, এই হচ্ছে 40। এখন ম্যাক্সিমাম কন্ডাইজেশন ইরর, আমরা ম্যাক্সিমাম কন্ডাইজেশন ইররের সূত্র এইটা জানি, del v/2 ইকুয়াল এম পি পিক ভ্যালু বাই এল, এটা হচ্ছে ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন ইরর। এখন এই কোয়ান্টাইজেশন ইরর সূত্র, এই কোয়ান্টাইজেশন ইরর কত হবে, কোয়ান্টাইজেশন ইরর 1% অফ পিক ভ্যালুর 1%। ওকে, তাহলে পিক ভ্যালুর 1% হলে আমরা এখানে যদি পিক ভ্যালু 1% বসিয়ে দিই, সেই ক্ষেত্রে পিক ভ্যালু বাদ দিলেই, আর এখানে 100 দিয়ে দিচ্ছি 1%-এর জন্য। এখন এটা উল্টে যাবে, গ্রেটার দেন এল 100। এখন এল এর মান আমরা জানি, এল ইকুয়াল টু পাওয়ার এন। সেই ক্ষেত্রে এন এর ভ্যালুটা এমনি যদি ইকুয়াল ধরে কাজ করি, সেই ক্ষেত্রে এন এর ভ্যালু আসতেছে 6.64, কিন্তু এখানে এন এর ভ্যালু কত হবে 6 দিলে, এখানে যদি আমরা 6 বসিয়ে দেই, লোয়েস্ট ভ্যালুটা যদি নেই 6 বসিয়ে দেই, সেই ক্ষেত্রে হচ্ছে 64, সেটা 100 চেয়ে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে নিতে হবে পরেরটা, 7 দিলে 100 চেয়ে বড় হবে, অর্থাৎ আমাদের 7 পরবর্তী যে অপশন হায়ার রেটেড সেটা নিতে হবে। এখন 7, তাহলে আমাদের অ্যাকচুয়াল এন এর ভ্যালু হচ্ছে 7, তাহলে আমাদের বিট রেট হচ্ছে NFS, তাহলে এর সাথে গুণ করে দিলে সরাসরি কিলোবিট পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং রেট অর্থাৎ বিট রেট। ওকে, এটা খুবই সহজ, আপনারা অলরেডি জানেন, অনেক এক্সামে এই কোশ্চেনটি এসেছিল, হয়তোবা আপনাদের এই ম্যাথটি আপনাদের মুখস্থ হয়ে গেছে। এখন আমরা আসি আমাদের 4 নম্বর যে কোশ্চেন, সেই কোশ্চেন সলিউশন। এখন এই 4 নম্বর কোশ্চেন সলিউশনটি একটি পাওয়ার সিস্টেমের অঙ্ক, এই পাওয়ার সিস্টেমের ম্যাথ, এটি হচ্ছে নাগরাতের বইয়ে আছে, নাগরাতের বইয়ে হচ্ছে 5.9 নাম্বার যে অংশটুকু লেসন, সেই লেসনে আছে। এখানে বলছে যে অনেক কিছু বলছে, আসলে অনেক কিছু, এত কিছু পড়ারও দরকার নেই। আমাদের মেইন অবজেক্টিভ হবে, অনেক কিছু দেয়া আছে, মেইন অবজেক্টিভ হচ্ছে পাওয়ার ফ্লো ইকুয়েশনটা আমাদের জানতে হবে। পাওয়ার ফ্লো ইকুয়েশন, আমি আবার বলতেছি পাওয়ার ফ্লো ইকুয়েশন, এই পাওয়ার ফ্লো ইকুয়েশনের ম্যাথটি এখানে দেয়া আছে। এখানে বলতেছে এইরকম যে পাওয়ার সিস্টেম অ্যাঙ্গেল দিয়ে আছে, সেন্ডিং অ্যান্ড রিসিভিং এন্ডের অ্যাঙ্গেল হচ্ছে কত 15 অ্যাঙ্গেল। যদি কোনো ফেস শিফট ট্রান্সফর্মার দ্বারা, ফেস শিফট ট্রান্সফর্মারটা এমন একটা ট্রান্সফর্মার, সেটা করে ফেস শিফটিং করে, ফেসটা যদি কন্ট্রোল করি তাহলে আমাদের অ্যাক্টিভ পাওয়ারের যে ফ্লোটা সেটা কন্ট্রোল হয়। তাহলে অ্যাক্টিভ পাওয়ারের ফ্লো কন্ট্রোল হচ্ছে কীরকম, যে রিয়েল পাওয়ারের ফ্লো ইনক্রিজ হচ্ছে, আগে কত ছিল, যা ছিল তার চেয়ে 10% বেড়েছে। সেই ক্ষেত্রে নতুন যে অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটা বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা যদি দেখি আমাদের ম্যাথটা, যে del 1 এর মান দেওয়া আছে কত 15, del 2 এর মান বের করতে হবে, P2 ধরতেছি, P2 ইকুয়াল P1 প্লাস 10% P1, অর্থাৎ P2টা P1 যা ছিল তার 10% আরও বাড়বে, অর্থাৎ সেই ক্ষেত্রে P2 হচ্ছে 1.1 P1। আমরা এই ইকুয়েশনটা আমাদের পাওয়ার ফ্লো ইকুয়েশন, অ্যাক্টিভ পাওয়ার ইকুয়েশন, অর্থাৎ ডেল কন্ট্রোল করলেই আমাদের, অর্থাৎ সেন্ডিং ইন রিসিভিং ইন্ডের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি আমরা কন্ট্রোল করি তাহলে আমাদের পাওয়ার ফ্লো, পাওয়ার রিসিভিং ইন্ডের পাওয়ারটা বাড়বে কমবে, অর্থাৎ এটা বাড়লে রিসিভিং ইন্ডের পাওয়ার বাড়বে, অর্থাৎ অ্যাঙ্গেল বাড়াই দিলে রিসিভিং ইন্ডের পাওয়ার বেড়ে যাবে। এই ইকুয়েশনটা হচ্ছে 5.71 এর যে নাগরাতের ইকুয়েশন, নাগরাতের বই এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা দেখে নিলে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি বাকিগুলো কনস্ট্যান্ট ধরি, আমাদের অ্যাঙ্গেল এবং পাওয়ারের যদি আমরা ভেরিয়েবল কল্পনা করি, সেই ক্ষেত্রে আমাদের P2/P1 সাইন del 2/del 1, সেই ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনটা করলে আমাদের অলরেডি আমাদের del 2 এর মান 16.54 চলে আসবে। এই হচ্ছে আমাদের 4টি কোশ্চেন আমরা অলরেডি সলিউশন করলাম। পরবর্তী কোনো লেসনে আমরা পরবর্তী যে 4টি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সলিউশন করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর চ্যানেলের সঙ্গেই থাকবেন।